আচ্ছা, এমন একটা পতঙ্গের কথা ভাবা যাক যেটা হাজার হাজার বছর ধরে আমাদের বিজ্ঞান, শিল্প, এমনকি আধ্যাত্মিক জগৎকেও প্রভাবিত করে আসছে। হ্যাঁ, আমি মৌমাছির কথাই বলছি। চলুন আজ এই ছোট্ট প্রাণীটার সাংস্কৃতিক যাত্রার গভীরে যাওয়া যাক। প্রশ্নটা শুনতে খুব সহজ মনে হলেও এর উত্তরটা কিন্তু বেশ গভীর। কি এমন আছে এই ছোট্ট পতঙ্গটার মধ্যে যেটা যুগ যুগ ধরে আমাদের গল্প, ধর্ম আর শিল্পের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে? চলুন ইতিহাসের পাতা উল্টে এই রহস্যটাই খুঁজে বের করি। তো আমাদের এই গল্পের শুরুটা হচ্ছে প্রাচীন সভ্যতা থেকে, যেখানে মৌমাছিকে দেখা হতো স্বর্গীয় শক্তি আর রাজকীয় ক্ষমতার এক জীবন্ত প্রতীক হিসাবে। দেখুন, মৌমাছির এই গুরুত্ব কিন্তু আজকের নয়, বরং হাজার হাজার বছরের পুরনো। সেই প্রাচীন মিশর থেকে শুরু করে একেবারে নেপোলিয়নের সময় পর্যন্ত ইতিহাসের বিশাল এক ক্যানভাসে এই ক্ষুদ্র পতঙ্গটা নিজের ছাপ রেখে গেছে। ব্যাপারটা আসলেই দারুণ, তাই না? এক একটা সভ্যতা মৌমাছিকে নিজেদের শক্তি আর আদর্শের সাথে জুড়ে দিয়েছে। যেমন ধরুন, মিশরীয় ফারাওরা মনে করতেন মৌমাছি হল সূর্য দেবতার রায়ের চোখের জল, যা রাজকীয় ঐক্যের প্রতীক। আবার দেখুন, হাজার হাজার বছর পর সেই সম্রাট নেপোলিয়ন, তিনিও কিন্তু এই মৌমাছিকেই অমরত্বের চিহ্ন হিসেবে বেছে নিয়েছিলেন, নিজের সাম্রাজ্যকে প্রাচীন ঐতিহ্যের সঙ্গে যুক্ত করার জন্য। শুধু রাজকীয় প্রতীকী নয়, মৌমাছির গুরুত্ব কিন্তু ধর্মের জগতেও বিশাল। যেমন বাইবেলে প্রতিশ্রুত ভূমিকে বলা হয়েছে দুধ ও মধুতে পরিপূর্ণ দেশ। এখানে মধু আসলে স্বর্গীয় আশীর্বাদ আর প্রাচুর্যেরই একটা দারুণ রূপক। ইসলাম ধর্মে তো মৌমাছিকে একটা বিশেষ সম্মান দেওয়া হয়েছে। পবিত্র কোরআনে আন নাহাল নামে একটা পুরো সূরাই আছে, যার মানে হল মৌমাছি। আর এই আয়াতটা সেই গভীর সম্পর্কের কথাই আমাদের মনে করিয়ে দেয়, যেখানে বলা হচ্ছে মৌমাছি সরাসরি ঐশ্বরিক নির্দেশ পেয়েই কাজ করে। মানে কোরআনে বলা হয়েছে মৌমাছি আল্লাহর নির্দেশ মেনে চলে, আর তাদের তৈরি মধু মানুষের জন্য শিফা বা নিরাময়। তাই এখানে মৌমাছি শুধু একটা সাধারণ পতঙ্গ নয়, বরং সে হল ঐশ্বরিক আদেশের প্রতি আনুগত্য, কঠোর পরিশ্রম আর সামাজিক ঐক্যার এক জীবন্ত উদাহরণ। আচ্ছা, এবার এমন একটা সময়ে যাওয়া যাক যখন একটা মৌমাছির চেয়েও তা তৈরি করা মৌচাকটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠল। ধীরে ধীরে এই মৌচাকই হয়েছে মানুষের রাজনৈতিক আর সামাজিক কাঠামোর এক নিখুঁত আয়না। আর এই ধরনের রূপকের সবচেয়ে সেরা উদাহরণগুলোর একটা পাওয়া যায় উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত নাটক হেনরি দ্য ফিফথে। একটা আদর্শ রাষ্ট্র কিভাবে কাজ করা উচিত সেটা বোঝানোর জন্য তিনি সরাসরি একটা মৌচাকের উদাহরণ টেনে এনেছেন। এই লাইনগুলো খেয়াল করুন, কি দারুণভাবে বলা হয়েছে। মৌচাকের ভেতরে এক একটা মৌমাছির কাজকে মানুষের রাজ্যের এক একটা ভূমিকার সঙ্গে তুলনা করা হচ্ছে। সেখানে রাজা আছে, বিচারক আছে, ব্যবসায়ীও আছে, আবার সৈনিকও আছে, ঠিক যেন একটা সুশৃঙ্খল রাজ্য। তো শেক্সপিয়ার আসলে কি বোঝাতে চেয়েছিলেন? তিনি এই মৌচাকের রূপক ব্যবহার করে তখনকার সমাজ ব্যবস্থাকেই তুলে ধরেছিলেন। বোঝাতে চেয়েছিলেন যে একটা সফল রাজ্যের জন্য সামাজিক স্তরবিন্যাস আর রাজার শাসন দুটোই খুব জরুরি। প্রত্যেকে যদি নিজের দায়িত্বটা ঠিকঠাক পালন করে, তাহলেই রাজ্যের মঙ্গল। তো প্রাচীন যুগ থেকে এবার এক লাফে চলে আসি আধুনিক সময়ে। এখানে এসে দেখব মৌমাছির প্রভাবটা শুধু সমাজ বা রাজনীতিতেই থেমে নেই। এটা ছড়িয়ে পড়েছে স্থাপত্য, প্রযুক্তি, এমনকি পরিবেশ রক্ষার আন্দোলনেও। মৌচাকের গঠনটা কিন্তু অসাধারণ এক ইঞ্জিনিয়ারিংয়ের নমুনা। এর পেছনের বিজ্ঞানটা হলো এই টেসেলেশন, মানে কোনো ফাঁক না রেখে জ্যামিতিক আকার দিয়ে একটা জায়গা ভরাট করা। মৌচাকের এই ষড়ভুজ ডিজাইনটা প্রকৃতির সবচেয়ে কার্যকর নকশাগুলোর একটা, কারণ খুব কম জিনিস ব্যবহার করে সবচেয়ে বেশি জায়গা পাওয়া যায়। আর এই তো আধুনিক ডিজাইনারদের প্রেরণা দেয়। আর প্রকৃতির এই আইডিয়াটা কিন্তু শুধু বইয়ের পাতায় আটকে থাকেনি। যেমন ধরুন স্পেনের বিখ্যাত লা সাগ্রাদা ফ্যামিলিয়া গির্জার কথা। এর স্থপতি আন্তনি গাউদি এই মৌচাকের জ্যামিতি ব্যবহার করে এর কাঠামোকে আরও মজবুত করেছিলেন। আবার আধুনিক স্থাপত্যেও এর ছাপ স্পষ্ট। ভাবুন,
আবুধাবির আল বাহার টাওয়ারের কথা, যার মৌচাকের মতো দেখতে বাইরের আবরণটা সরাসরি সূর্যের তাপ নিয়ন্ত্রণ করে শক্তি বাঁচায়। আর লন্ডনের কিউ গার্ডেন্সের দ্য হাইভ তো এক কথায় একটা অবিশ্বাস্য শিল্পকর্ম, যা মৌমাছির আসল কাঁপুনিকে আলো আর শব্দে বদলে দিয়ে এক অন্যরকম অনুভূতি তৈরি করে। কিন্তু জানেন, স্থাপত্য বা ডিজাইনের চেয়েও মৌমাছি এখন আরও বড় একটা কিছুর প্রতীক হয়ে উঠেছে। আজকের দিনে মৌমাছি হয়ে উঠেছে পরিবেশ আন্দোলনের এক শক্তিশালী মুখ, আমাদের গ্রহের স্বাস্থ্যের এক গুরুত্বপূর্ণ সূচক। এই বদলটা একবার ভেবে দেখুন, যে মৌমাছি একসময় ছিল সামাজিক শৃঙ্খলা আর উৎপাদনের প্রতীক, আজ সেটাই পরিবেশগত বিপদের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এই নাটকীয় পরিবর্তনটাই মৌমাছির আধুনিক তাৎপর্যকে তুলে ধরে। ৭৫%। হ্যাঁ, সংখ্যাটা মনে রাখুন, ৭৫। এর মানে কি জানেন? এর মানে হলো সারা পৃথিবীতে যে পরিমাণ খাবার ফসল ফলে তার ৭৫%ই পরাগায়নের জন্য মৌমাছির মতো পতঙ্গের ওপর নির্ভর করে। সোজা কথায় আমাদের খাবারের প্লেটটা ভরার পেছনে এই ছোট্ট প্রাণীটার একটা বিশাল ভূমিকা আছে। তাই তাদের ভালো থাকা আর আমাদের খাদ্য নিরাপত্তা দুটো অঙ্গাঙ্গিভাবে জড়িত। আর এ কারণেই আজকাল একটা কথা খুব শোনা যায়, মৌমাছি বাঁচাও, বিশ্ব বাঁচাও। এই স্লোগানটাই বলে দেয় যে মৌমাছি এখন আর শুধু একটা পতঙ্গ নয়, বরং পরিবেশ রক্ষার লড়াইয়ের এক জরুরি প্রতীক। তো এতক্ষণের এই যে লম্বা আলোচনা, এখান থেকে আমরা ঠিক কী শিখতে পারি? এই পুরো ঐতিহাসিক যাত্রাটা কিন্তু আমাদের আজকের দিনের জন্য কিছু জরুরি শিক্ষা রেখে গেছে। তাহলে দেখুন যাত্রাটা কেমন ছিল। এক সময় মৌমাছি ছিল দেবতাদের পবিত্র দূত, তারপর সে হয়ে উঠল সুশৃঙ্খল রাজ্যের এক রাজনৈতিক রূপক। আধুনিক যুগে এসে সে স্থপতিদের অনুপ্রেরণা দিল, আর এখন জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের এক অন্যতম প্রধান মুখ হয়ে উঠেছে। এই রূপান্তরটাই আসলে বলে দেয় মানুষ কিভাবে প্রকৃতির দিকে তাকিয়েছে সময় সময়ে। আসলে মূল কথাটা হলো এই ছোট্ট পতঙ্গটার সাথে আমাদের সম্পর্কটা সব সময় আমাদের নিজেদের সমাজ, আমাদের মূল্যবোধ আর আমরা কী ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছি সেটাকেই আয়নার মতো তুলে ধরেছে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায়, যদি হাজার হাজার বছর ধরে মৌমাছি আমাদের সমাজেরই প্রতিচ্ছবি হয়ে থাকে, তাহলে তাদের আজকের এই সংকট আমাদের নিজেদের সম্পর্কে ঠিক কী বলছে? তাদের এই বিপন্নতা কি আসলে আমাদের নিজেদের তৈরি করা ভারসাম্যহীন পৃথিবীরই একটা নীরব আর্তনাদ? উত্তরটা হয়তো আমাদেরকেই খুঁজে বের করতে হবে।